নীরা আয়রা, সত্যি করে বলুন তো, ছোটবেলা থেকে যে সমস্ত ইতিহাস আপনারা পড়েছেন তার মধ্যে কতজন নীরা আয়রাকে চেনেন? কিন্তু এই নীরা আয়রা কতটা দুঃসাহসিক কাজ করেছিলেন এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য কতটা বলিদান করেছিলেন জানলে জাস্ট কেঁপে উঠবেন। ভাবতেই পারবেন না যে সেই সময় ভারতবর্ষের একজন মহিলা সন্তান, একজন মহিলা কিভাবে এই কাজটি করতে পারলো। সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে ওয়েক আপ উইথ কেডির এই চ্যানেলে। তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা শেষ অবধি। सूरज बनकर जग पर चमके, भारत नाम सुहागा चमके। देश पहले है, देश पहले है, देश पहले है। 5ই মার্চ 1902 উত্তরপ্রদেশ কেকরানগরে জন্মগ্রহণ করলেন নীরা আয়রা। বাবা শেঠ চাজুমল মেয়েকে পাঠিয়ে দিলেন কলকাতা পড়াশোনা করার জন্য। নীরা আয়রা কলকাতায় এসে তার পড়াশোনা করতে থাকেন। তিনি বাংলা, ইংলিশ এবং দক্ষতার সঙ্গে শিখতে থাকেন। ছোটবেলা থেকেই নীরা আয়রার মনে ছিল ভারতবর্ষের জন্য একটা আলাদাই অনুভূতি, দেশপ্রেম এবং দেশমাতৃকার জন্য তিনি তার জীবনকে অলওয়েজ স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিলেন। ভাবুন, এই সময়টা কিন্তু 2024-এর সময় নয়, সেই সময়টা কিন্তু ছিল 1900 সাল, মানে যখন ব্রিটিশরা ভারতবর্ষকে অধীন করে রেখেছে, যেখানে অনেক বাঘা বাঘা নেতা, অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীরাও ব্রিটিশদের সঙ্গে পেরে উঠছে না। তখন উত্তরপ্রদেশ থেকে একটা আসাম মেয়ে কলকাতায় ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে স্বপ্ন দেখছে এবং নিজের জীবনকে বলিদান করার জন্য একটু একটু করে নিজেকে তৈরি করছে। একটা কথা কিন্তু আমরা সবাই শুনি যে স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে তার জন্য কাজ করতে হয়, এবং সেই কাজ যদি আপনি দিনের পর দিন করতে থাকেন তাহলে একদিন আপনার স্বপ্ন সত্যি হয়। মীরা আয়রার স্বপ্নও কিন্তু সত্যি হয়েছিল। তিনি যোগদান করেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের ঝাঁসির রানী ব্রিগেডে, এবং সেখানে তিনি অ্যাজ এর মা, মানে দেশমাতৃকার জন্য নিজের জীবনকে, নিজের ঘর সংসার সমস্ত কিছুকে আত্মত্যাগ করার। চলুন শুনে নেওয়া যাক সেই ঘটনা। নীরা আয়রা এই সময় বিবাহ করেন জয়রঞ্জন দাসের সঙ্গে, কিন্তু এই জয়রঞ্জন দাসও কিন্তু খুব একটা সাধারণ কেউ ছিল না। তিনি ছিলেন ব্রিটিশের একজন খুব বিশ্বস্ত। মীরা আয়রা এবং তার স্বামী দুজনের ভিন্ন ভিন্ন মতবাদ নিয়েই কিন্তু তারা তাদের সংসার জীবন চালাতে থাকে। ব্রিটিশ সরকার জয়রঞ্জন দাসের কাঁধে তুলে দেয় সেই গুরুদায়িত্ব, যেটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে খুঁজে বার করা এবং তাকে সেখানেই পৃথিবী থেকে সরিয়ে ফেলা। পরেই আসে সেই দিন, সেদিন শ্রীরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আইডেন্টিফাই করে এবং তিনি তাকে উদ্দেশ্য করে একটি গুলি ছোড়ে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাগ্য ভালো থাকায় সেই গুলি গিয়ে লাগে তার ড্রাইভারের শরীরে। এই ঘটনা ঘটার পর মীরা আয়রা একটা মুহূর্ত চুপ করে বুঝতে পারেনি। তিনি এর প্রতিশোধ নেওয়ার জন্য এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে চেয়েছিলেন। তাই জন্য কিন্তু তিনি তার স্বামীর প্রাণ নেন। ঠিকই শুনেছেন, তিনি তার স্বামীকে হত্যা করেছিলেন ছুরি মেরে। ভাবুন, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং দেশনায়ক, এবং যাতে তার যে সমস্ত সংকল্প সেগুলো যাতে আস্তে আস্তে চলতে থাকে এবং ভারতবর্ষ যাতে স্বাধীন হয়, সেই জন্য একটি মেয়ে তার স্বামীর প্রাণ পর্যন্ত নিতে একবারও বাধাপ্রাপ্ত হননি। পরবর্তীকালে ইংরেজ সরকার দ্বারা নীরা আয়রাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং তাকে পাঠানো হয়েছিল কলকাতার জেল থেকে আন্দামানের জেলে কালাপানির উদ্দেশ্যে। এরপরে আমি যে ঘটনাটা বলবো, মানে নীরা আয়রার সঙ্গে জেলে যে ঘটনাটা ঘটেছিল, সেটা কিন্তু আপনার চোখে জল এনে দেবে। তো আমি রিকোয়েস্ট করব, যারা একটু দুর্বল হৃদয়ের, তারা প্লিজ এইখান থেকে আপনারা কিন্তু ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, বাকিটা কন্টিনিউ করুন। আন্দামান জেলে প্রচুর ভারতীয় মহিলা বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছিলেন ভারত মাতার স্বাধীনতার সংগ্রাম করার জন্য। আন্দামান জেলে তাদেরকে শিকল দিয়ে তাদের গলা, হাত, পা সমস্ত কিছু বন্ধ করে রাখা হতো, যাতে তারা দুর্বিষহ মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাপন করে। তাহলে এবার আসা যাক সেই ঘটনায়, সেই মর্মান্তিক ঘটনায়। একদিন নীরা আয়রার ছেলে জেলার দুজন মানুষকে নিয়ে আসেন এবং তার হাতের পায়ের শিকল কাটতে থাকেন। এই হাতের এবং পায়ের শিকল কাটার সময় তার পায়ের শিকল কাটতে গিয়ে
যিনি সেই শিকলটি কাটছিলেন তিনি তার পায়েও দুবার হাতুড়ি দিয়ে আঘাত করেন। নীরা আয়রা এই সময় প্রচন্ড ব্যথায় তার উদ্দেশ্যে একটু থুতু ছুড়ে দেন তার মুখের দিকে। আন্দামান জেলের জেলার নীরা আয়রাকে উদ্দেশ্য করে বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ঠিকানা যদি তিনি বলে দেন তাহলে তারা তাকে ছেড়ে দেবেন। এই সময় নীরা আয়রা বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস তো প্লেন ক্র্যাশে মারা গেছে, এটা সবাই জানে, সারা পৃথিবী জানে, তাহলে তার ঠিকানা এখন সে কিভাবে বলবে? তখন জেলার বলেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, নেতাজি সুভাষচন্দ্র বোস এখনো বেঁচে আছেন এবং আইএন এর প্রত্যেকটা লোক তাকে বাঁচানোর চেষ্টা করছে। নীরা আয়রা বলেন অবশ্যই তিনি বেঁচে আছেন, তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। এরপরে ইংরেজ কি করেছিল আপনারা শুনতে চান? তাহলে শুনুন। নীরা আয়রার এই কথা শুনে জেলার প্রচন্ড রেগে ওঠেন। তিনি বলেন যে তোমার যে হৃদয় নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন সেটাই আমরা তোমার শরীর থেকে আলাদা করে দেবো। এই সময় জেলারের একটা ইশারায় নীরা আয়রারের দুটো হাত চেপে ধরেন আরেকজন, এবং আরেকজন ব্যক্তি সাঁড়াশি দিয়ে তার ডান দিকের বক্ষে চাপ দিতে থাকেন। নীরা আয়রা প্রায় চেঁচিয়ে ওঠে। জেলার এই সময় নীরা আয়রাকে উদ্দেশ্য করে বলেন যে ভিক্টোরিয়া ছিলেন বলে এখনো পর্যন্ত তার বক্ষ তার বুকের মধ্যে আছে, তিনি না থাকতেন তাহলে হয়তো গরম সাঁড়াশি এতক্ষণে তার দুটো বক্ষকেই তার শরীর থেকে আলাদা করে দিতেন। ভাবতে পারছেন কিরকম পাশবিক অত্যাচার হয়েছিল সেই মানুষটার প্রতি? আপনাকে জানতে ইচ্ছা করে না সেই মানুষটার তারপরে কি হয়েছিল? তারপরে যে মানুষটার সঙ্গে যা হয়েছিল সেটা আপনি নিতে পারবেন না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নীরা আয়রা ছাড়া অবশ্য পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে তার বাকি জীবনটা খুব কষ্টের সঙ্গে কাটাতে হয়েছিল। তিনি হায়দ্রাবাদের রাস্তায় ফুল বিক্রি করে তার জীবন কাটাতেন এবং হায়দ্রাবাদের একটা বস্তিতে থাকতেন। কিছুদিন বাদে সরকার বস্তিতে তার যে ঘরটা ছিল সেটাকেও ভেঙে দেন, এটা বলে যে তার এই ঘর সরকারের একটি জায়গার উপর তৈরি করা হয়েছে এবং তাকে কোনো রকম কোনো সরকারি সাহায্যই কিন্তু দেওয়া হয়নি। নীরা আয়রা, যিনি আইএন এর সিক্রেট সার্ভিসে কাজ করতেন, যিনি আন্দামানের জেলে এত কষ্ট সহ্য করেছেন, যেখানে ইংরেজ সরকার তার সম্মান নিয়ে খেলা করেছেন, তাকে পরবর্তীকালে সরকার একটু সম্মান, একটু সাহায্য পর্যন্ত দেয়নি। তার শেষ জীবন কেটেছিল খুব কষ্টের সঙ্গে, জাস্ট ভাবা যায় না। এবং শেষ জীবনে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার মৃত্যু যখন হয়েছিল, তখনও কিন্তু তার সৎকার করার জন্য কেউ ছিলেন না। একজন সাংবাদিক এবং কিছু মানুষ মিলে তার শেষকৃত্য করেন এবং এভাবেই শেষ হয় নীরা আয়রার জীবন। তাহলে নীরা আয়রা কে ছিলেন আপনারা কিন্তু বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন। এই ইতিহাস হয়তো বইয়ের পাতায় কখন আসবে, কিভাবে আসবে আমি জানি না, কিন্তু এই ইতিহাস আমার মনে হয় সবার জানা উচিত। এই ইতিহাস আমাদের পরের প্রজন্মকে বলে যাওয়া উচিত। তাই জন্য আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন এবং নীরা আয়রাকে মন থেকে একবার স্মরণ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।